নমস্কার, আমি তরুণ ঘোষ। তারেক রহমান আমাদের রাষ্ট্রদূত প্রণয় বার্মার কাছে, প্রণয় বার্মার সঙ্গে আজ দেখা হয়েছিল। আপনাদের বাংলাদেশ সরকারের যে সমস্ত লোকজন রয়েছে তারা যে পাতে খায় সেই পাতেই থুতু ফেলে। একেবারে হাতে কলমে আপনাদের আমি দেখিয়ে দেবো একটি ভিডিও মারফত। আপনাদের দেশ থেকেই তৈরি ভিডিওটা, এবার জলজান্ত ভিডিও, সেটাই মানে রিল করে তোলা হয়েছে। তো যাই হোক, তারেক রহমানের সঙ্গে এই কথাবার্তা হয়েছে। আর একটা আমাদের রাষ্ট্রদূত একটা অভিযোগ করেছেন, সেটা হচ্ছে আপনাদের আজকে 1 মাস আপনাদের সরকারের পূর্ণতা পেয়েছে। যে 1 মাস, এই 1 মাসের মধ্যে 1 নম্বর 2 নম্বর পয়েন্টটা নিয়ে কিন্তু সেরমভাবে কোনো কাজকর্ম এগোয়নি। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? তখন তারেক রহমান বলেছেন আমাদের একটু সময় দিতে হবে, কারণ আমি সবে এখানে বসেছি, আমার পুরোপুরি বুঝতেই সময় লেগে যাচ্ছে। কারণ যতটা ধার আগের সরকার রেখে গেছিল, যেমন বিদ্যুতের বিলই 8.5 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে, বিদ্যুতের বিল, সেটা ধার রয়েছে। তারপর বিভিন্ন জায়গায় ধার মেটানোর ব্যাপার থাকে, সেগুলো কোনোটাই মেটাননি। না মিটিয়ে তিনি বলেছেন এত কোটি ডলার, এত বিলিয়ন ডলার আমি রেখে গেলাম, এত বিলিয়ন ডলার আমি রেখে গেলাম। কিন্তু সেই ডলারটা ধার মেটাতে মেটাতে যে রিজার্ভটা হাফের নিচে নেমে যাবে, সেটা কিন্তু উনি উল্লেখ করে যাননি। উনি শুধু দেখিয়ে গেছেন আমি এত রেখে গেলাম। এ রেখে যাওয়ার তো কোনো অর্থ হয় না। ফলে এইগুলো সামলাতে গিয়ে আমার একটু সময় লেগে যাচ্ছে। তবে আমাকে 1-2 মাস সময় দিলে পরে আমি এই দুটো কিন্তু নিশ্চিতভাবে ঠিক করে দেবো। এর মধ্যে আবার জামায়াতের একটা গন্ডগোল আছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, চীনের রাষ্ট্রদূত, আপনাদের দেশে যে আছেন চীনের রাষ্ট্রদূত, তিনি এখন জামাতের ঘাড়ে চেপেছেন না, জামাত এখন চীনের রাষ্ট্রদূতের ঘাড়ে চেপেছে, বোঝা মুশকিল। কারণ আজকে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে একবার দাঁড়িয়ে থেকে জামাত নেতা, তিনি তো সমস্ত ঈদের সামগ্রী তিনি সমস্ত বিতরণ করলেন, এবং খুব হাসি ঠাট্টা মশগুলের মধ্যে দিয়ে কথাবার্তা হলো। এবং জামাত হুঙ্কার দিয়েছে যে আনুপাতিক হারে আসন সংখ্যা বিন্যাস করতে হবে এবং তাদের 10টা মন্ত্রিত্ব দিতে হবে। এই 10টা মন্ত্রিত্ব যদি না দেয় তাহলে ঈদের পরে তাহলে একেবারে বাংলাদেশ অস্থির করে তুলে দেবে। এই যদি অবস্থা হয় তাহলে এখন তারেক রহমান এখন কি করে দেশ চালাবেন? আমার তো মনে হচ্ছে তারেক রহমান দেশ চালাতে পারবেন না। এদিকে আমাদের আপনাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি যে দোহা গিয়েছেন, তিনি 12 ঘন্টার জন্য দোহা যাওয়ার নাম করে তিনি দুদিন কাটিয়ে দিয়েছেন। দোহা থেকে আর তিনি ফিরছেন না। তিনি দোহায় কি করছেন সে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। যে দেখা যাক তিনি দোহা থেকে ফিরে এসে আবার কি গাল গল্প দেন, তখন সেটা শোনা যাবে খুনি। তবে দোহাতে তার যে বেশ মিটিং ফিটিং চলছে এদিক ওদিক, সে খবর কিন্তু পাওয়া যাচ্ছে, সেটা নিয়েও কথাবার্তা হয়েছে। তো যাই হোক, এখন এই যে খাদ্যপণ্য সরবরাহ এবং বিদ্যুৎ, এই দুটো কিন্তু মানে, এবং তার সঙ্গে জ্বালানি তো বটেই, জ্বালানির কথায় পরে আসছি, কিন্তু খাদ্যপণ্য সরবরাহটা হয়তো আমাদের এখান থেকে হয়ে যাবে, কারণ এখন বিশেষ খাদ্য এদিক ওদিক যাচ্ছে না। আমাদের এখন পর্যাপ্ত খাদ্যপণ্য রয়েছে, হয়তো খাদ্যপণ্য দিয়ে দেওয়া হতে পারে। কিন্তু বিদ্যুৎ ব্যাপারটা আমি আপনাকে বললাম, ওটা পার্শ্ববর্তী আমাদের বেসরকারি সরকারের হাতে, সংস্থার হাতে, তারা কি করবে না করবে তারা জানে। এবার আমি পরিশেষে একটা আপনাদের একটা মানে জ্বালানি নিয়ে, তেল নিয়ে আমি আপনাদের একটা ভিডিও দেখাই। এখন তার আগে একটু বলে নিই, আমাদের এখানে জ্বালানি দেওয়া নিয়ে সারা মানে আশেপাশের রাষ্ট্রগুলোকে জ্বালানি দেওয়া নিয়ে আমাদের এর মধ্যে কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে। মোদিকে সামলাতে হচ্ছে। কারণ মোদিকে যেটা বলা হচ্ছে যে আমাদের দেশে যদি টান পড়ে তাহলে অন্যের দেশের ভালো করতে গিয়ে আমরা তো দুঃখে মানে মরে যেতে পারি না। ফলে আপনি এইটা এখন বন্ধ করুন। জ্বালানি অন্তত যতদিন না পর্যন্ত স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত কোনো রাষ্ট্রের জ্বালানি আপনি পাঠাতে পারবেন না। সেই অবস্থায় এই ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের এখানে আপনাদের দেশে
সমস্ত লোকজন, তাদের অবস্থাটা কি? ভারতীয় ট্রাক, তার ট্যাঙ্কার দেখা হচ্ছে, তেল নাকি নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। বুঝতে পারছেন? এই 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 হলো গিয়ে আপনাদের মানে বাংলাদেশের মানুষ। তেল দিচ্ছে ভারতবর্ষ, সেই তেল দিয়ে পোদ্দারি পরের ধরনের পোদ্দারি করছে আপনাদের বাংলাদেশ। তেল দিচ্ছে ভারতবর্ষ, এবার তেলের ট্যাঙ্কার দেখা হচ্ছে, যে তেলের ট্যাঙ্কার খুঁচিয়ে দেখো যে সেখানে কত তেল যাচ্ছে, ভারতবর্ষে পাচার হচ্ছে। তেলের ট্যাঙ্কারে করে কি তেল পাচার হয়? এ কি পাড়ার ছেঁচড়া চোর যে তেল নিয়ে তেলের ট্যাঙ্কার থেকে তেল চুরি করবে? এই হচ্ছে মোটা বুদ্ধির বাংলাদেশের জামাতি লোকজন। এ নিশ্চিতভাবে জামাত। এ দাড়ি ফাড়ি দেখেই বোঝা যাচ্ছে এ জামাত। তো এরা যে পাতে খায় সেই পাতেই এরা থুতু ফেলে। ভারতবর্ষ এই তেল না দেয়, কারেন্ট না দেয়, আর খাবার না দেয়, এমনি তেল মরে যাবে। এই যে তেলে এত রংবাজি দেখাচ্ছে না, যদি 3টে বন্ধ করে দেয় এমনি তেল মরে যাবে। তখন আর ওই কাঁটা দিয়ে দেখতে হবে না 8.5 আছে না 8 আছে, দেখতে হবে না আর। আপনাদের বাংলাদেশের ওই সমস্ত লোকেদের চরিত্র সে তো আপনারা আমার থেকে বেশি ভালো জানেন। তাই এদের নিয়ে যত কম কথা বলে তত ভালো, আপনারও সুখ আমারও সুখ। অতি সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান স্মার্ট কার্ড বিতরণ করেছেন। এটাকে ঘিরে কিছু গণমাধ্যম এবং টেলিভিশনে যারা কথা বলেন তাদের অনেকের কথাগুলো লক্ষ্য করেছি যে সরকারকে প্রশংসা করতে গিয়ে মিথ্যাচার এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে ওই গণমাধ্যমের সংবাদ ন্যূনতম গ্রহণযোগ্যতা আর থাকছে না। ধরুন, স্মার্ট কার্ড একটা সরকারের ধারাবাহিকতায় আর একটা সরকার আসলে সেটা দিতেই পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু বলা হচ্ছে এমনভাবে যেন এই প্রথম বর্তমান সরকার মানুষের কল্যাণে স্মার্ট কার্ড দিচ্ছে। সেই বিষয়ে একটা তথ্য আপনাদের কাছে উপস্থাপন করি। আমি একটা ডকুমেন্ট প্রথমে আপনাদের কাছে প্রদর্শন করি। এখানে খেয়াল করবেন 8 অক্টোবর, দুঃখিত 8 নভেম্বর 2023 তারিখে টিসিবি দেশব্যাপী 1 কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কর্মসূচি নোটিশ দিয়েছে। এটা স্বাক্ষর করেছেন মোহাম্মদ হুমায়ুন কবির, টিসিবি প্রধান। সেখানে উল্লেখ করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী মহতী উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের 1 কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে প্রতি মাসে টিসিবি পণ্য সামগ্রী ইত্যাদি বিতরণ করা হচ্ছে। এই ফ্যামিলি কার্ডকে স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তরের কার্যক্রম নেওয়া হয়েছে। আগামী 9 নভেম্বর 2023 তারিখ হতে কার্ডধারী পরিবারের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হবে। পর্যায়ক্রমে সারা দেশে 1 কোটি পরিবারের মাঝে এই স্মার্ট ফ্যামিলি কার্ড বিনামূল্যে বিতরণ করা হবে। অর্থাৎ 2023 সালেই 1 কোটি ফ্যামিলি কার্ডকে কনভার্ট করে ফ্যামিলি স্মার্ট কার্ড করা হয় এবং সেটা বিতরণ করা হয়। তাহলে হঠাৎ করেই যে ফ্যামিলি কার্ড ইস্যু করা হচ্ছে এটা আদৌ সত্য নয়। এটা মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাপ্রসূত এবং রাষ্ট্রীয় কল্যাণকর একটা প্রকল্প। দ্বিতীয় বিষয়টি হচ্ছে সামাজিক খাতে মানুষের সুরক্ষার জন্য কি করা হচ্ছে, এটা নিয়ে ইনিয়ে বিনিয়ে কিছু মিথ্যাচার করা হচ্ছে। সেজন্য আমি ডেইলি স্টার সহ তৎকালীন বাংলা পত্রিকাগুলোর যে সংবাদ এসেছে তার একটি সংবাদ উপস্থাপন করি। প্রথমে এইটা দেখুন, বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এটা একটা দৈনিক পত্রিকা থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি। চলতি 2023-24 অর্থ বছরে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে
11% বৃদ্ধি করা হয়েছে। বাজেটের বিবরণ অনুযায়ী দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতের আওতায় 123টি কর্মসূচি রয়েছে। 123টি কর্মসূচি রয়েছে সামাজিক নিরাপত্তা খাতে। এগুলি বাস্তবায়নের জন্য দায়িত্ব পালন করছে 24টি মন্ত্রণালয় ও বিভাগ। এগুলির মধ্যে 8টি কর্মসূচি হচ্ছে নগদ ভাতা, 11টি খাদ্য সহায়তা ইত্যাদি ইত্যাদি। সেখানে বয়স্ক, বিধবা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, ক্ষুদ্র ঋণ দেওয়া, শিক্ষা খাতে দেওয়া, প্রতিবন্ধী সেবা, সাহায্য কেন্দ্র, বেদে, হিজলা, অনগ্রসর জনগোষ্ঠী, এরকম ভাবে। তাহলে 2023-24 সালের বাজেটেই সামাজিক নিরাপত্তা খাতে যে টাকাটা বরাদ্দ করা হয়েছিল সেই টাকাটা পূর্বের টাকার চেয়ে 11% বৃদ্ধি করা হয়েছে। 1,13,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শেখ হাসিনা এই যে দরিদ্র পীড়িত মানুষদের, বিধবা, হিজড়া, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, দরিদ্র, অসচ্ছল প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের সহায়তা করা, অতীব জরুরি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত কিছু শেখ হাসিনা দিয়েছেন। এর ফলে কোটি কোটি মানুষ 123টি সামাজিক কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষার সুবিধা পেয়েছে। এর পাশাপাশি গৃহহীন মানুষদের সবাইকে সরকারি জায়গায় ঘর নির্মাণ করে সেই পাকা ঘরে বিদ্যুতের সংযোগ দিয়ে দলিল করে মালিকানা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। এই জনবান্ধব কর্মসূচিকে গৌণ করে নতুন করে কিছু গণমাধ্যম, কিছু টেলিভিশনের বক্তারা যেভাবে কথা বলছেন তাতে আপনাদের গ্রহণযোগ্যতাই নষ্ট হয়ে যায়। আমি যেটা প্রথমে দেখালাম যে স্মার্ট ফ্যামিলি কার্ড শেখ হাসিনা দিয়েছেন 2023 সালে, এটা নতুন কিছু না। ফলে বর্তমান সরকার সেই যে ফ্যামিলি কার্ড দিয়েছে যুগান্তকারী পদক্ষেপ, অতীতে কেউ ভাবে নাই, এ জাতীয় কথা যারা প্রচার করছেন আপনাদের নিজেদের গ্রহণযোগ্যতাই নষ্ট হয়ে যায়। যে গণমাধ্যম এগুলোকে প্রচার করেন তাদের গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যায়। আমি দালিলিক অবস্থা উপস্থাপন করলাম। শেখ হাসিনার জনবান্ধব কর্মসূচি, ফ্যামিলি কার্ড, সামাজিক সুরক্ষা খাতে 123টি কর্মসূচি, গৃহহীনদের গৃহ করে দেওয়া সহ অন্যান্য যে সকল অকল্পনীয়, নজিরবিহীন সিদ্ধান্ত এবং কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। যেমন সারা দেশে সর্বত্র বিদ্যুৎ, এটা অতীতে কেউ কল্পনা করেছে, সর্বত্র ইন্টারনেট, এভাবে তিনি যে কল্যাণকর কাজ করেছেন সেটাকে অস্বীকার করা আপনাদের নির্বুদ্ধিতা এবং নিজেদের অতীত সামুদি করার চরিত্রটি বহন করে। ম্যাথিউ অ্যারন ভ্যান ডাইক একজন মার্কিন নাগরিক, আরও স্পেসিফিক্যালি বলা যায় যে একজন মার্কিন ভাড়াটের যোদ্ধা, সিআইএ অপারেটিভস, সিআইএর পক্ষে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেন। এই শতাব্দীতে যতগুলো রেজিম চেঞ্জের ঘটনা ঘটেছে, সিআইএর পৃষ্ঠপোষকতায়, মার্কিন সমর্থনে, এই যে আরব স্প্রিং বলেন, ইউক্রেনের রেভলিউশন বলেন, সিরিয়া, ইরাক কিংবা লিবিয়ার সরকার পরিবর্তনের কথা বলেন, ইভেন ভেনিজুয়েলা, আফগানিস্তান, এই সবখানে এই ম্যাথিউর নামটা জড়িত। কি কাজ করেন আসলে তার কিছু বাহারি পরিচয় আছে। কখনো তিনি নিরাপত্তা বিশ্লেষক, কখনো যুদ্ধের বিশেষ সংবাদদাতা, ওয়ার করেসপন্ডেন্ট, কখনো আবার ডকুমেন্টারি ফিল্ম মেকার। এইসব নানান পরিচয়ের আড়ালে এই মানুষটা আসলে তার একটা প্রতিষ্ঠান আছে যেটা বললে তার পরিচয়টা আরো স্পষ্ট হবে। সানস অফ লিবার্টি ইন্টারন্যাশনাল, SOLI। এই সলি ওনার হলো এই ম্যাথিউ। এবং ম্যাথিউর কাজ হলো বিভিন্ন কনফ্লিক্ট জোনে, যেখানে এই রেজিম চেঞ্জের ষড়যন্ত্র চলছে,
এসব সংঘাতপূর্ণ এলাকায় বিভিন্ন যোদ্ধাদের সমাবেশ ঘটিয়ে তাদের ট্রেন আপ করা। সম্প্রতি এই ম্যাথিউ কলকাতায় গ্রেপ্তার হয়েছে, অনেকটা সিনেমার মতো। ম্যাথিউ যখন কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন, ঠিক একই সময় দিল্লি এবং লখনৌ বিমানবন্দরে আরও 6 জন ইউক্রেনের নাগরিক গ্রেপ্তার হয়েছে, 3 জন দিল্লিতে, 3 জন লখনৌতে। কেন তারা ভারতে গ্রেপ্তার হলেন? ভারতের এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, জাতীয় তদন্ত সংস্থা তাদের গ্রেপ্তার করেছে। এই ম্যাথিউ এবং অন্যান্য 6 জন তারা ভারতে এসেছিল ট্যুরিস্ট ভিসায়, এবং সেখানে এসে তারা প্রথমে আসামের গৌহাটিতে যান এবং সেখান থেকে তারা মিজোরামের সংরক্ষিত অঞ্চলে যান এবং সেখান থেকে তারা বর্ডার ক্রস করে মিয়ানমারের ভেতরেও যান এবং এই মিজোরাম মিয়ানমার বর্ডার এলাকায় তারা মিয়ানমার এবং ভারতের যে নর্থ ইস্ট বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে তাদের সাথে মিটিং এবং তাদের সাথে করে তারা ড্রোন এবং বিভিন্ন অস্ত্র নিয়ে এসেছে। এই ড্রোন অস্ত্র কোন পথে এসেছে সেটা এখনো জানা যায়নি এবং তারা মিয়ানমারে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের সাথে আলাপ করেছেন। বেসিক্যালি ম্যাথিউ এই ধরনের গ্রুপগুলোকে ট্রেন আপ করে, কীভাবে সরকার বিরোধী মুভমেন্ট করতে হবে, কীভাবে সশস্ত্র সংগ্রাম করতে হবে, এগুলো নিয়ে ম্যাথিউ আসলে কাজ করে। ম্যাথিউর কথা কেন আমাদের জন্য প্রাসঙ্গিক? ধারণা করা হয় 2024 সালে 5ই অগস্ট যে জঙ্গি অভ্যুত্থানটি হয়েছে, বাংলাদেশে যে রেজিম চেঞ্জ হয়েছে, এই জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানে এই স্নাইপারদের নিয়ে অনেক কথা হয়েছে। এই স্নাইপার রাইফেলের গুলিতে পুলিশ নয়, তৃতীয় পক্ষের কেউ মানুষ হত্যা করেছে। ধারণা করা হয় এই যে তৃতীয় পক্ষের এই সন্ত্রাসীরা, এই জঙ্গিরা, যারা মানুষ হত্যা করে শেখ হাসিনার পুলিশের উপরে, শেখ হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে দোষ চাপিয়েছে, তারা আসলে এই ম্যাথিউ গংদের দ্বারা নেই। এই ম্যাথিউরা বাংলাদেশের এই জঙ্গিদের ট্রেন আপ করেছে এবং তারাই জুলাই আগস্টে মাঠে নেমে নিরীহ ছাত্র জনতাদের হত্যা করেছে। দূর থেকে তারা স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেছে। এই স্নাইপার রাইফেল নিয়ে ডক্টর ইউনূসের উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন অনেক কথা বলেছেন। তো এখন আস্তে আস্তে জট খুলে যাচ্ছে। তো ভারতের ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি তাদের গ্রেপ্তার করেছে, তাদের আদালতে হাজির করেছে এবং আদালত তাদের 11 দিনের রিমান্ডে পাঠিয়েছে। সো বর্তমানে তারা এই জাতীয় তদন্ত সংস্থার হেফাজতে 11 দিনের জন্য আছে। এই ভারতে তাদের আরো কি কি নেটওয়ার্ক আছে সেটাও এখন খতিয়ে দেখা হবে। হয়তো তদন্তের স্বার্থে তাদের নিয়ে বিভিন্ন ফিল্ডে যাওয়া হবে। যতদূর জানা গেছে যে ভারতে মার্কিন স্বার্থ সংরক্ষণের জন্য এই ম্যাথিউ এবং তার সন্ত্রাসী বাহিনী এবার এসেছিল এবং এই যে রিং অফ কনফ্লিক্ট জোনস অ্যারাউন্ড ইন্ডিয়া, এই থিওরির উপরে ভিত্তি করে তারা কাজ করছে। আপনারা ইতিমধ্যে জানেন যে ভারত, বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ, বাংলাদেশের হিল ট্রাক্সের বিশেষ করে বান্দরবনের কিছু অংশ নিয়ে ক্রিশ্চিয়ান স্টেট করার একটা দীর্ঘদিনের পরিকল্পনা রয়েছে আমেরিকার। এই ক্রিশ্চিয়ান স্টেট প্রজেক্টটা কি আমেরিকা সম্পূর্ণ বাদ দিয়েছে? আমার তো মনে হয় না। এবং এই ক্রিশ্চিয়ান স্টেট, এই মিজোরামের একটা অংশ এখানে থাকবে। এখানে নাকি 1000-2 ইহুদি বাস করে। সুতরাং এই ইহুদিদের জন্য একটা আলাদা রাষ্ট্র করবার একটা প্ল্যান রয়েছে এবং যদি ক্রিশ্চিয়ান স্টেট করা যায় তাহলে সেখান থেকে ভারত, বাংলাদেশ, মিয়ানমার এসব দেশের উপরে নানানভাবে নজরদারি করা যাবে, প্রয়োজনে ডিস্টার্ব করা যাবে। তো এই ম্যাথিউ যে এসেছিল
এই ম্যাথিউদের যে তৎপরতা, এ কারণেই আমাদের চিন্তিত করে। এখন যেহেতু তারা ভারতে গ্রেপ্তার হয়েছেন, জিজ্ঞাসাবাদ চলছে, এর মধ্য দিয়ে জানা যাবে, অনেক নতুন নতুন তথ্য পাওয়া যাবে, এবং বাংলাদেশের ব্যাপারে তারা কতখানি মুখ খুলবে বা সেই নিউজ আমাদের কাছে কতখানি আসবে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। কিন্তু এটা খুব ইন্টারেস্টিং, এবং একটু খতিয়ে দেখলাম তখন দেখলাম যে এই ম্যাথিউ এরা বিভিন্ন ট্রেন আপ করে, এবং ম্যাথিউ যে ট্রেন আপ করছে সেই ভিডিও কিন্তু অনলাইনে আছে, এবং সেই ভিডিও আমার কাছেও আছে। কিন্তু সেখানে যেহেতু অস্ত্রের ঝনঝনানি, ইউটিউব ওগুলো অ্যালাউ করবে কিনা, এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি না। কিন্তু দুশ্চিন্তার বিষয় আসলেই। এবং বাংলাদেশে ইউনূস আসার পরে এই টেকনাফ হিল এরিয়ায় যে ঘটনাগুলো ঘটছে, এবং এই যে হিউম্যান করিডোরের নামে আরাকান আর্মিকে যুদ্ধ করে সংঘাতে লিপ্ত হবার জন্য বাংলাদেশ সরকার যে সহায়তা করছিল, এবং এখনো এই রমজান মাসেও দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলে আরাকান আর্মি একদম ওপেন তারা ইফতারি করতেছে, এবং সেগুলো বাধা দেওয়ার কেউ নেই। তো ডক্টর ইউনূস যে সর্বনাশের বীজ রোপণ করে গেছে, বাংলাদেশটাকে যেভাবে আমেরিকার হাতে তুলে দিয়ে গেছে, এবং তারই ধারাবাহিকতায় যে ম্যাথিউর যে কর্মকাণ্ড ধরা পড়ল, ম্যাথিউ আরো 6 জন ইউক্রেনীয় সন্ত্রাসী সহ গ্রেপ্তার হলো।